এই আন্তর্জাতিক নারী দিবস 1857 সালে কিভাবে এই যাত্রাটা শুরু হয়েছিল আমি আশা করি আপনারা অনেকেই জানেন, তবু একটু বলছি। সেটা হচ্ছে যে একটা সুচ কারখানায় নারীরা আসলে তাদের কর্মঘণ্টা কমানোর জন্য তারা আন্দোলনে নেমেছিল। তাদের 12 ঘন্টা কাজ করতে হতো এবং এই আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলতে শিখেছে এবং পরবর্তীতে তারা কিন্তু ভোটাধিকার নিয়ে আন্দোলন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে 2026 সালে আমাদের বাংলাদেশের একটা নির্বাচনে আমাদের সেই আবার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করার জন্য নারীরা যখন মাঠে নেমেছিল, আমাদের একটা বর্বরতার যুগে ফিরে যেতে হলো। আমরা দেখলাম হাতিয়ায় এই একজন নারী তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে যেয়ে তাকে গণধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হলো। এর থেকে দুঃখজনক ঘটনা বাংলাদেশে আর কি হতে পারে যে একজন নারী তার ইচ্ছা মতো তার যেখানে ইচ্ছা সে ভোট দিতে পারবে না, তার রাজনৈতিক অধিকারটা নাই। সুতরাং এই যে নুসরাত বললো যে মানুষ একজন নারীকে মানুষ হিসেবে প্রেজেন্ট করা, এটি কিন্তু চলমান। কারণ একজন নারীকে ধর্ষণ করা যায়, সে তার যেখানে ইচ্ছা সেখানে ভোট দিতে পারবে না। এবং আমরা সুবর্ণচরের যে 4 সন্তানের জননী, আমরা কিন্তু ভুলিনি তার কথা। তারও কিন্তু এই একই কারণে তাকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। দেখেন, শুধুমাত্র ধর্ষকের পরিচয় বদলায়, ধর্ষকের পক্ষ বদলায়, কিন্তু আমরা কিন্তু দেখলাম যে এই যে নারীদের তখনকার 17 বছরের যে নিপীড়ন, আমরা তো সেই নিপীড়নের জায়গায় আবার ফিরে গেছি। সুতরাং এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আর আরেকটা ব্যাপার আমি গুরুত্বপূর্ণভাবে বলতে চাই। দেখেন, আমরা তো কত আলোচনা করি না, আজকে আমরা অনেক আলোচনা করবো নারী দিবস হিসেবে নারী প্রতি সহিংসতার বিরুদ্ধে, কিন্তু দেখেন একজন নারী ধর্ষিত হলে, এই ধরনের ঘটনার সম্মুখীন হলে সে কোথায় যাবে, সে কিভাবে তার আইনি এই যে প্রক্রিয়াতে যাবে, যুক্ত হবে, সে কোথায় বিচার চাইবে, সে যদি পুলিশের কাছে মামলা করতে যায় বা সে সহায়তা চাইতে যায়, সেখানে তাকে আবার মানসিক ভাবে একটা ধর্ষণের শিকার হতে হয় এই ঘটনার অবতারণা করতে গিয়ে। কিন্তু আমাদের কিন্তু এই প্রসেসটা কি আমরা সবাই জানি? আপনি দেখেন, একজন আমাদের রিসেন্টলি ধর্ষণের শিকার হয়েছে, সে ধর্ষণের শিকার হওয়ার পরে তার পরিবার, সেই শিশুর পরিবার, তারা গেছে সালিশ করতে, তারা রাজনৈতিক দলের কাছে গেছে। তার মানে আমরা জানি না যে এই ধরনের ঘটনা, নারীর প্রতি এই ধরনের নিপীড়নের ফলে আমরা কোথায় যাব এই সাহায্যটা চাইতে? আমরা সালিশে যাবো না তো, আমরা যাব এখানে আইনের আশ্রয় নিব। এটার জন্য আইন আছে, আমাদের মধ্যে সাবিকুন নাহার মুন্নিয়াপা আছে। এখানে আমাদের যে এই যে নারীর প্রতি সহিংসতা হলে আমরা আমাদের যে আইনগুলো, আমরা কোথায় বিচার চাইতে যাব? এবং এই পুলিশের ক্ষেত্রেও যখন মামলার কথা হয়, তখন আমাদের আসলে এই জায়গাটাও কি আমাদের নারীদের জন্য সুরক্ষিত কিনা? আমরা এখানে যদি কোনো নারী থাকতেন এই ঘটনার বর্ণনা শোনার জন্য, সেটি আসলে সহজ হতো কিনা? এই জিনিসগুলা কিন্তু আমাদের সামনে আনতে হবে এবং এই প্রক্রিয়াটা, আইনি প্রক্রিয়াটা অনেক সহজতর হতে হবে। বাংলাদেশের মানুষ দুইটা জিনিস ভয় পায়, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে আইন আদালত। কারণ এগুলো দুর্বোধ্য মানুষের জন্য। এখানে মানুষ বিচার মানুষ একটা মামলা করতে যাওয়ার যে প্রসেসটা এবং এটার যে অর্থ যোগানের যে জায়গাটা, সেটাই তো মানুষ ভয় পায়। সুতরাং এই জিনিসগুলো আমরা যারা বিভিন্ন শ্রেণীর আছি, বিভিন্ন দলের আছি, দল মত নির্বিশেষে আমাদের এই প্রক্রিয়াতে এখন ফোকাস করতে হবে। আমরা অনেক বলেছি সহিংসতার কথা, এখন আমাদের বিচারের দিকে যেতে হবে। এই বিচারিক প্রক্রিয়াতে আসলে কতটা সহজ করে সাধারণ মানুষের কাছে এই বিচারটাকে নিয়ে যাওয়া যায়, সেটা আমরা সব জায়গা থেকে, আমাদের মিডিয়ার ভাই বোনেরা আছে, আপনারা সেই জায়গায় সহযোগিতা করবেন, আমাদের রাজনৈতিক দলগুলো আছে, আমরা অ্যাডভোকেসি করব। এইটা মানুষের কাছে সচেতনতার জন্য পৌঁছে দিতে হবে যে বিচারটা কিভাবে আমরা পাবো এবং নির্ভয়ে একজন ভুক্তভোগী যাতে তার বিচারটা পেতে পারে, এই প্রসেসটা আমাদের সহজ করতে হবে।